2025 সালের 22 জুন ডোনাল্ড ট্রাম্প অপারেশন মিডনাইট হামলার পরিচালনা করে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় আঘাত এনেছে। সমস্ত বিশ্ববাসী আতঙ্কিত। তবে কি এবার ইরানের পতন নিশ্চিত? ঘটনার রেশ এখনও কাটেনি। সমস্ত বিশ্বকে অবাক করে ট্রাম্প ঘোষণা করলেন, ইরান ও ইসরায়েলের যুদ্ধ এখানেই সমাপ্ত। বিশ্ব নিস্তব্ধ ও হতভম্ব। সবার মনে একটাই প্রশ্ন, তবে কি এটা তাদের পরিকল্পিত কোনো ষড়যন্ত্র? ট্রাম্প কি এ হামলার মাধ্যমে সমগ্র ব্রহ্মাণ্ডের কাছে তাদের অস্ত্রের বিজ্ঞাপন প্রদর্শন করেছে? একদল রাজনৈতিক বিশ্লেষক অনুমান করলেন, আমেরিকা ইরানকে বিশ্বের মানুষের কাছে ডেঞ্জার হিসেবে উপস্থাপন করতে চায়, যেন মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো ইরানকে মোকাবিলা করার জন্য তাদের কাছ থেকে অস্ত্র সংগ্রহ করে। এটা ছিল আমেরিকার অস্ত্র ব্যবসার একটি মেগা প্রজেক্ট। বিশ্ব মনে আরও একটি প্রশ্ন মাথাচাড়া দিয়ে ওঠে, রাশিয়া ও চীন কি আসলেই ইরানকে সমর্থন করে, নাকি এটা দাবার একটি কৌশল, যেখানে চীন ও রাশিয়া আমেরিকাকে মধ্যপ্রাচ্যে ব্যস্ত রেখে আত্মরক্ষা করতে চায়? সবচেয়ে বড় প্রশ্ন, ইরান, ইসরায়েল ও আমেরিকার মধ্যে যদি যুদ্ধ হয়, এই যুদ্ধের পরিণতি কি হবে? ইরান কি শেষ পর্যন্ত টিকে থাকতে পারবে? এর উত্তর সম্ভবত হ্যাঁ। খোমেনির কাছে আমেরিকা ও ইসরায়েলের যুদ্ধবিরতির প্রার্থনা আপাত দৃষ্টিতে তাই প্রমাণ করে। ইরান যেন পৃথিবীর এক অপ্রতিরোধ্য শক্তি। খোমেনি যেন নজরুলের বিদ্রোহী কবিতা, বলো বীর, বলো উন্নত মমশির। আমেরিকার B-2 স্পিরিট স্টিলথ বোম্বার খোমেনিকে দাবিয়ে রাখতে পারেনি। অবশেষে কাতারের মধ্যস্থতায় ঘোষিত হল যুদ্ধবিরতি। ইরানের পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়ে আমেরিকা ইরানের উল্লেখযোগ্য কোনো ক্ষতি করতে পারেনি। পাল্টা ইরান কাতারে অবস্থিত আমেরিকান এয়ারবেসে 14টি ড্রোন, 19টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এবং আমেরিকার নৌবহরে হামলার প্রস্তুতি নিয়েছে। কিন্তু আমেরিকার মতো শক্তিশালী একটি রাষ্ট্রের বিপক্ষে ইরান কিভাবে এই সাহসী প্রতিরোধ গড়ে তুলতে পারে? অনেকে ধারণা করেন এর পিছনে লুকিয়ে আছে মাটির নিচে থাকা একটি প্যারালাল ওয়ার্ল্ড। ইরান আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে যে তাদের অসংখ্য ক্ষেপণাস্ত্র ঘাঁটি রয়েছে পাহাড় ও মরুভূমির নিচে। এই সব ঘাঁটি 500 থেকে 1500 মিটার গভীরে স্থাপিত, যেখানে অসংখ্য ব্যালিস্টিক মিসাইল লঞ্চারের অবস্থান। সামরিক বিশেষজ্ঞরা একে বলে সিটি অফ মিসাইলস বা গোস্ট সিটিজ। আসল ইরান লুকিয়ে আছে পৃথিবীর গভীরে, পাহাড়ের গর্ভে, মরুভূমির নিচে, যাকে বলা চলে অদৃশ্য প্রতিরোধের রাজ্য। এখানে রেলপথ চলে মাটির তলে, ক্ষেপণাস্ত্র ঘুমিয়ে থাকে শিলার কোল ঘেঁষে, কমান্ড স্টেশন গর্জে ওঠে নীরবতায়। এটি আর কোনো ভূখণ্ড নয়, এটি এক প্রতিরোধের মহাকাব্য, এক ভূগর্ভস্থ জাতির আত্মমর্যাদার কঙ্কালগুচ্ছ, যার প্রতিটি ধমনীতে প্রবাহিত যুদ্ধ, প্রযুক্তি ও বিশ্বাসের আগুন। ইরানের ড্রোন এতটাই শক্তিশালী, এই ড্রোন স্বয়ং রাশিয়া ইউক্রেনের সাথে যুদ্ধ চলাকালীন ব্যবহার করেছে। ইরানের আছে শক্তিশালী ন্যানো টেকনোলজি, যার মাধ্যমে তারা তাদের সেনাবাহিনীর পোশাক তৈরি করে যেন শত্রুপক্ষ তাদের শনাক্ত করতে না পারে। তারা ন্যানো টেকনোলজির মাধ্যমে ম্যাগনেটিক বিস্ফোরণ ঘটিয়ে ইলেকট্রিক ডিভাইস অকেজো করে দেয়। ইরানের আছে বাভার 373 এয়ার ডিফেন্স সিস্টেম। এটি ইরানের তৈরি S-300 ক্লাসের আকাশ প্রতিরক্ষা সিস্টেম। ইরানের আছে ফর্ডো এনরিচমেন্ট ফ্যাসিলিটি, পাহাড়ের নিচে প্রায় 80 মিটার গভীরে অবস্থিত। এটি মার্কিন বাংকার বুস্টারের জন্য একটি কঠিন টার্গেট। তাদের আছে 2500 কিলোমিটার রেঞ্জের ক্ষেপণাস্ত্র। ইরান কেবল ক্ষেপণাস্ত্র অথবা ড্রোনে সীমাবদ্ধ নয়, তাদের আছে বিশ্বের শক্তিশালী সাইবার সিকিউরিটি এবং হ্যাকিং ইউনিট, যেখান থেকে তারা ইসরায়েল, সৌদি আরব এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষেও সাইবার অ্যাটাক পরিচালনা করে। এখন প্রশ্ন, ইরান, ইসরায়েল আর আমেরিকার যুদ্ধ যদি চলতে থাকে, তাহলে কি ঘটবে ইরানের? আমেরিকার আছে 27-এরও বেশি সামরিক ঘাঁটি, B-2 স্টেলথ বোম্বার, F-35 হাইপারসনিক মিসাইল, সাইবার ওয়ারফেয়ার, আর এই সব ইরানের সম্পূর্ণ নাগালের বাইরে। US নেভি 5th ফ্লিট পারস্য উপসাগরে মোতায়েন আছে, যা ইরানের নৌ সক্ষমতাকে ছাড়খাড় করে দিতে পারে। এদিকে ইসরায়েলের আছে আয়রন ডোম, ডেভিড স্লিং, অ্যারো 3। এদের সফলতাই প্রমাণ করে ইরানের বহু ক্ষেপণাস্ত্র তাদের পক্ষে ঠেকানো সম্ভব। আমেরিকার আছে 30,000 পাউন্ডের GBU-57 মোব, যা ভূপৃষ্ঠের 60 থেকে 100 মিটার গভীরে গিয়ে বিস্ফোরণ ঘটায়। আমেরিকা শুধু ড্রোন বা স্টিলথ বম্বার নয়, যুদ্ধকে অ্যালগরিদমে চালিয়ে নিচ্ছে। AI বা বিগ ডেটা বিশ্লেষণের মাধ্যমে ইরানের মুভমেন্ট, জনমত ও অর্থনৈতিক প্রবণতা নিয়ন্ত্রণ করার চেষ্টায় তারা ব্যস্ত।
যুদ্ধের ভবিষ্যৎ বন্দুক নয়, ডেটা। ইরানের তেল ও গ্যাস রপ্তানির কারণে এখনও তারা টিকে আছে, কিন্তু এই জ্বালানি তাদের দুর্বলতা। এটাই আমেরিকার হাতে সবচেয়ে বড় চাপ প্রয়োগের অস্ত্র। বিশ্বের অনেক দেশ ইরানের বিপক্ষে নয়, কারণ তারা তেল চায়, আবার তারা পক্ষেও যেতে চায় না, কারণ তারা মার্কিন নিষেধাজ্ঞায় পড়বে। কিন্তু প্রশ্ন, ইরান কি পারবে মহাশক্তিশালী আমেরিকার বিপক্ষে টিকে থাকতে? আমেরিকা কি আসলেই চায় ইরান বিলুপ্ত হয়ে যাক? ইরানের প্রকৃত যুদ্ধ কেবল মিসাইল বা ড্রোন নয়, মনস্তাত্ত্বিক উত্তেজনা সৃষ্টি, শত্রুর স্থির চিন্তা ভেঙে দেওয়া এবং বৈশ্বিক গণমাধ্যমে প্রতিরোধের এক নতুন ব্যাকরণ তৈরি করা। যখন ইরান জানে তারা পরাজিত হতে পারে, তখন তারা লড়াই করে যেন আত্মবিসর্জনের মাধ্যমে শত্রুকে কাবু করা যায়। এটাই আশুরার রাজনীতি, যেখানে শারীরিক পরাজয়ের মধ্যেই নৈতিক জয় নিহিত থাকে। এটা হলিউডীয় যুদ্ধ নয়, এটা এক ইথিক্যাল থ্রাস্ট। আধুনিক ভূরাজনীতিতে যুদ্ধের বিজয়ের মানে কেবল প্রতিপক্ষকে গুলি করে হত্যা নয়, বরং শক্তির ভারসাম্য এমনভাবে পুনর্গঠন করা যাতে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক প্রভাব বজায় থাকে। এই পাওয়ার ব্যালেন্সই হল আধুনিক যুদ্ধের মূল। আর তাই এখানে যুদ্ধ পারমাণবিক বোমা, মিসাইলে সীমাবদ্ধ নয়, এখানে যুদ্ধ চলে নিউরনে। গবেষকরা মনে করেন ইসরায়েল ও ইরানের যুদ্ধ মূলত আমেরিকার একটি অস্ত্রের বিজ্ঞাপন। আমেরিকার অস্ত্রশিল্প একটি $1 ট্রিলিয়ন ইন্ডাস্ট্রি। এটি টিকিয়ে রাখতে হলে যুদ্ধ চাই, বা অন্তত যুদ্ধের ভয়। যদি সৌদি আরব, কুয়েত, আমিরাত ইরানকে ভয় পায়, তারা আমেরিকার কাছ থেকে থার্ড, প্যাট্রিয়ট, F-35 ইত্যাদি কিনবে। সুতরাং যুদ্ধ না হলেও ইরানের প্রতি আতঙ্ক একটা স্থায়ী অস্ত্র বাজার তৈরি করতে সাহায্য করবে। এটা ভূ রাজনৈতিক দাবার খেলা। চীন চায় আমেরিকা যেন তাদের দক্ষিণ চীন সাগর ও তাইওয়ানের দিকে মনোযোগ না দেয়। রাশিয়া চায় ইউক্রেন যুদ্ধ ও ইউরোপের ন্যাটোর কার্যক্রমে আমেরিকার ফোকাস দুর্বল থাকুক। ইরানকে শত্রু বানিয়ে মিডল ইস্টে আমেরিকাকে ব্যস্ত রাখাই এই দুই শক্তির কৌশল, এক প্রকার দৃষ্টি বিভাজন তত্ত্ব। আসলে এখানে কেউ কারো পক্ষে নয়, এদের প্রত্যেকে টিকে থাকার সংগ্রাম করছে। যেখানে ইরান একটি দাবার চাল। চীন ও রাশিয়া ইরানকে পরোক্ষ সমর্থন দিলেও তারা ইরানের পক্ষ থেকে যুদ্ধ করার ঘোষণা দেয়নি। মধ্যপ্রাচ্যের বেশিরভাগ মুসলিম দেশ ইরানের বিপক্ষে, তারা কেউই ইরানের পাশে এসে দাঁড়ায়নি। এটা ঠিক যেন 1500 বছর আগের কারবালার প্রান্তর, যেখানে হোসাইনের পক্ষে দাঁড়ানোর মতো কোনো মুসলিম ছিল না, বরং মুসলিমরাই হোসাইনকে পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন করে দিয়েছিল। কিন্তু এই মৃত্যু হোসাইনের পরাজয় নয়, তার আত্মমর্যাদা বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়িয়েছিল। ইরান আত্মমর্যাদায় বিশ্বাসী, তাদের কাছে টিকে থাকা নয়, আত্মমর্যাদা ধরে রাখাই প্রকৃত জয়। এটি ইরানের দুর্বলতা নয়, এটা তাদের শক্তি। যখন তারা বোঝে সবাই তাদের শত্রু, তখন তাদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব হ্রাস পায়। আত্মরক্ষা ও আত্মমর্যাদার জন্য তাদের মধ্যে ঐক্যমত গড়ে ওঠে। এটাকে বলে ডোমেস্টিক পপুলেশন ইমিউনিটি। তবে তাদের এই ইমিউনিটি যে কোনো সময় ভেঙে যেতে পারে, কারণ ইরানের চ্যালেঞ্জ শুধু বাইরের নয়, ভেতরে এআই সার্ভেলেন্স, ভয়ঙ্কর সেন্সরশিপ, ফেশিয়াল রিকগনিশন দিয়ে তারাও বিরোধী কণ্ঠ দমন করে রাখছে। দফায় দফায় তারা নারী নির্যাতন ও নারীর অধিকার খর্ব করছে। এটা একটা সফট টোটালিটারিয়ানিজম, যেখানে বিদ্রোহ নয়, নিষ্ক্রিয়তা জন্মায়। কিন্তু ইরানের এই আত্মমর্যাদা ঠুনকো ও হাস্যকর হয়ে ওঠে যখন আপনার মধ্যে আত্মমর্যাদার হ্যালোসিনেশন তৈরি করে আপনার প্রতিযোগী তার $1 ট্রিলিয়ন অস্ত্র ব্যবসা প্রতিষ্ঠা করে, এবং আপনার বন্ধু চায় আমেরিকা স্থায়ীভাবে আপনার পিছনে লেগে থাকুক, যেন তারা আমেরিকার চক্কর থেকে নিরাপদ থাকতে পারে। ইরান পশ্চিমা মিডিয়া যুদ্ধের বাইরে নিজস্ব ন্যারেটিভ তৈরি করেছে। যুদ্ধ মানে শুধু পরাজয় নয়, মরেও জেতা যায়। তারা পশ্চিমা রাষ্ট্রযন্ত্রকে সাম্রাজ্যবাদী রাক্ষস হিসেবে তুলে ধরেছে। তারা মুসলিম দুনিয়ার একাকী প্রতিরোধের চিহ্ন হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে চায়। তবে এই প্রতিরোধের আড়ালে একটি ভয়ঙ্কর ফাঁপা বাস্তবতাও আছে। দেশটির অর্থনীতি ধ্বংসপ্রায়, মুদ্রাস্ফীতি আকাশচুম্বী, শিক্ষিত যুব সমাজ বেকার ও বিদ্রোহী, নারীবাদ ও ধর্মনিরপেক্ষ আন্দোলনের ঢেউ বিদ্যমান। বহু মানুষ নিজের দেশ ত্যাগ করতে চায়। এটাই সাইলেন্ট কোলাপস। ইরান এখন শুধু অস্ত্র নয়, এক প্রতিরোধের মিথ। কিন্তু প্রশ্ন, এই মিথ কি তাদের রক্ষা করবে, নাকি সেই মিথই একদিন হয়ে উঠবে আত্মপ্রবঞ্চনার কফিন?